এই আবিরের রেখা আমাদের সুরক্ষা দেবে। আমরা যতক্ষণ এই বৃত্তের ভেতরে থাকব ততক্ষণ পিশাচ আমাদের কিছুই করতে পারবে না। তবে এবার শস্যগুলো বের করি, তারপর ছিটিয়ে দিই। খাবারের গন্ধ পেলেই পিশাচটি ছুটে আসবে। তাই করো, অনেকদিন ও খাবার খায়নি, এতদিনে নিশ্চয়ই ক্ষুধার্ত হয়ে আছে। আজ ওর কাছ থেকে বেশি মোহর পাওয়া যাবে। মেজ ভাইয়ের কথা শুনে ছোট কুমার তার থলে থেকে এক মুঠো শস্য দানা বের করলো। তারপর সেটি কুয়োর মেঝেতে ছিটিয়ে দিতেই চারপাশে ছড়িয়ে পড়ল। এতদিন পর তোরা এলি, কতদিন ধরে খাবার খাই না, আজ পেট পুড়ে খাবার খাবো। আর যদি খাবারে বাড়ন্ত হয় তবে তোদের দুটোকে গিলে খাবো। এদিকে অশ্বমেধ যজ্ঞ করবার পর বেশ কিছুদিন কেটে গেল। মহারাজ সূর্য ততদিনে আবার রাজকার্যে মন দিলেন। এমনই একদিন মন্ত্রীর মুখে এক সংবাদ শুনে তিনি চমকে উঠলেন। মহারাজ, আপনি এখানে? এদিকে যে সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে মন্ত্রী? রাজ্যে কেউ আক্রমণ করেছে নাকি? না হুজুর, সে সাধ্য কারোর নেই। আমি এসেছি অন্য সংবাদ নিয়ে। কি সংবাদ বলো? অশ্বমেধ যজ্ঞ করে আমরা যে ঘোড়াটিকে দিগ্বিজয় করতে পাঠিয়েছিলাম সেটিও উধাও হয়ে গেছে। কি? ঘোড়াটি অদৃশ্য হয়ে গেছে? কে করলো এই কাজ? কার এত বড় সাহস আমার ঘোড়ার গায়ে হাত দেয়? নিশ্চয়ই কোনো শত্রু রাজা এ কাজ করেছে, যারা চায় না আমরা আর্যাবর্ত জয় করে নিই। কার এত বড় স্পর্ধা আমার বশ্যতা স্বীকার না করে আমাকে দর্প দেখায়? এক্ষুনি সৈন্যদের প্রস্তুত হতে বলো মন্ত্রী। আমি আজই সেই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। না জেনে কার উপর যুদ্ধ ঘোষণা করবেন আপনি? কে আমাদের ঘোড়া গায়েব করলো তাই তো এখনো জানতে পারিনি। কুমার একদম ঠিক কথাই বলেছে মহারাজ। না জেনে অন্যায়ভাবে যুদ্ধ সৃষ্টি করলে নিজেরই সুনাম নষ্ট হবে। এর চেয়ে সেই হিতকারীকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া দরকার। ঠিক বলেছ মন্ত্রী, আমাদের আগে ঘোড়াটিকে খুঁজে বের করতে হবে। যে রাজ্যে সেটিকে পাওয়া যায় সেই রাজাকে আমরা শাস্তি দেব। আপনার আদেশ শিরোধার্য হুজুর। আমি এক্ষুনি ঘোড়াটিকে খুঁজবার জন্য সৈন্য প্রেরণ করছি। মহারাজের আদেশ পেয়ে 1000 অশ্বারোহী সৈন্য সাথে সাথে ঘোড়া খুঁজতে বের হলো। কিন্তু তারা আশেপাশে সমস্ত রাজ্য খুঁজেও সেই ঘোড়ার সন্ধান পেল না। কি, তোমরা ওকে খুঁজে পেলে না? না মহারাজ, আমরা তন্ন তন্ন করে সব রাজ্য খুঁজেছি, কিন্তু কোথাও সেই ঘোড়াটিকে পেলাম না। এ যে ভারী মুশকিল। এখন কি করে ওই ঘোড়ার সন্ধান পাবো বলো তো মন্ত্রী? এত চিন্তিত হবেন না মহারাজ, ঘোড়াটিকে খুঁজে পাওয়ার একটি উপায় আছে আমাদের কাছে। কি উপায় বলো মন্ত্রী, বলো। আপনি হয়তো জানেন যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার পায়ে লোহার তৈরি খোঁড় লাগানো থাকে। ফলে ঘোড়াটি কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে তা সহজেই চিহ্নিত করা যায়। আর বলতে হবে না মন্ত্রী, আমি বুঝে গেছি। তুমি বলতে চাইছো ওই খোঁড়ের চিহ্ন অনুসরণ করলেই ঘোড়াটিকে পাওয়া যাবে? হ্যাঁ মহারাজ, একমাত্র এই উপায়ে খুব সহজেই আমরা ঘোড়ার অবস্থান জানতে পারব। বেশ, তবে আজই আমি ঘোড়ার খুঁজে বের হচ্ছি। আমি দেখতে চাই কে আমার যজ্ঞের ঘোড়া হাত দিয়েছে। এ কাজ করবেন না মহারাজ। রাজ্যের এই অবস্থায় আপনার রাজধানীর বাইরে না বের হওয়াই ভালো। এই মুহূর্তে আশেপাশের সকল রাজা আমাদের উপর ক্ষেপে আছে। আপনার অনুপস্থিতিতে ওরা রাজ্য আক্রমণ করবে। তা ঠিক বলেছ। আশেপাশের সকল রাজ্য জয় করবার ফলে সেসব দেশে রাজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। এমতাবস্থায় আমাকেই সেই বিদ্রোহ দমন করতে হবে। কিন্তু ঘোড়াটিকে খুঁজে বের করাও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এখন ওকে না পেলে পরে আর পাওয়া যাবে না।
আমি থাকতে আপনার রাজধানীর বাইরে যাওয়ার প্রয়োজন নেই মহারাজ। আমি যাব সেই ঘোড়ার খোঁজে। তুমি যাবে ঘোড়া খুঁজতে? হ্যাঁ মহারাজ, আপনি আমার উপর আস্থা রাখুন। ওই ঘোড়া নিয়ে তবেই আমি বাড়ি ফিরব। তোমার উপর আমার বিশ্বাস আছে বৎস। আমি জানি তুমি জয়ী হয়েই ফিরে আসবে। কুমার যখন রাজি হয়েছে তাহলে আর দেরি কেন? বেলা থাকতে থাকতেই কুমারের বেরিয়ে পড়া উচিত। হ্যাঁ লালকমল, তুমি আজই যাত্রা শুরু করো। আর মন্ত্রী, ওর সাথে 1000 সৈন্য দিয়ে দাও, যাতে যে কোনো আক্রমণ থেকে ওকে রক্ষা করতে পারে। মহারাজের কথা শুনে সাথে সাথে লালকমল যাত্রা শুরু করল। এদিকে নবীন কুমার হাঁটতে হাঁটতে এক জঙ্গলে গিয়ে হাজির হলো। পথ পরিশ্রমে সে খুব ক্লান্ত ছিল, তাই সব সৈন্য সামন্তকে থামতে বলে বিশ্রামের আয়োজন শুরু করল। থামো সৈন্যরা, আজ এ পর্যন্তই। বিশ্রাম নিয়ে বাকি পথ চলব। বেলা শেষ হতে এখনো অনেক দেরি, এর মধ্যে আরো কয়েক ক্রোশ পথ চলা যাবে। আমার থেকে তুমি বেশি বোঝো। এই গরমের দিনে একসাথে এত পথ হাঁটলে সবাই অসুস্থ হয়ে যাবে। পরে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি তার সবটাই ব্যর্থ হবে। তাও বটে, তাও বটে, কিন্তু মহারাজ আমাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তারও তো কোনো হদিশ পাওয়া গেল না। আশেপাশের সব গাঁ খুঁজেও তো এমন কোনো মানুষ পেলাম না যার চোখে কখনো ঘুম আসে না। পাবো পাবো, সবই তো খোঁজা শুরু। আর আমি তো চাই খুঁজতে খুঁজতে দিন কেটে যাক। এভাবে রাজার অর্থে সৈন্য নিয়ে দেশ দেশান্তর ঘুরে বেড়ানোর কি যে আনন্দ তা তোমরা বুঝবে কি করে বাছা? যা করবার তাড়াতাড়ি করুন, আমরা আর বেশি দিন থাকতে পারছি না এখানে। রাজ্যে আমাদের পরিবার আছে, স্ত্রী সন্তানগুলো এতদিনে কি করছে কে জানে। বেশ, তোমরা যাবে যখন যাও, আমি এখান থেকে যাচ্ছি না। সে কি কথা? এই ঘুমহীন মানুষটাকে না নিয়ে যাব কোন মুখে? খালি হাতে গেলে মহারাজ যে আমাদের মৃত্যুদণ্ড দেবেন। সেজন্য বলছি যেও না। আর কটা দিন ধৈর্য ধরো, এর মধ্যে কোনো একটা গতি হবেই। ঠিক আছে, এই শেষ কথা। আর 1 সপ্তাহ, এর মধ্যে যে করি হোক তাকে খুঁজে বের করতেই হবে। 7 দিন যাক আগে, পরে তা দেখা যাবে। এখন খাওয়ার ব্যবস্থা করো, খেয়ে বিশ্রাম নেব। নবীন কুমারের কথা শুনে সৈন্যরা আহারের আয়োজন করলেন। সবাই ছিল পথ পরিশ্রমে ক্লান্ত, তাই আহার শেষে বিশ্রাম নিতেই সকলে ঘুমিয়ে পড়ল। এদিকে সেই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল মহারাজ আদিত্য কুমার। ঘুমহীন হয়ে তিনি উদ্ভ্রান্তের মতো দেশের পর দেশ ছুটতে লাগলেন। একটুও কি ঘুম নেই আমার চোখে? এত দিন ধরে আমি এত চেষ্টা করছি, কিন্তু কিছুতেই একটু ঘুমোতে পারছি না। ও বিধাতা, তুমি একটু সহায় হও, দয়া করে আমার চোখে ঘুম দাও। এমন সময় হঠাৎ তিনি কারোর নাক ডাকার শব্দ শুনতে পেলেন। সাথে সাথে তিনি চঞ্চল হয়ে উঠলেন। নাক ডাকার শব্দ পেলাম যেন। কে এই জঙ্গলে এত আরাম করে ঘুমাচ্ছে? নিশ্চয়ই ওর চোখে অনেক ঘুম, না হলে এই দিন দুপুরে কেউ ঘুমায়? এই বলে তিনি সেই ঘুমন্ত মানুষটিকে খুঁজতে শুরু করলেন। কিছু দূর যেতেই নবীন কুমারের তাঁবু দেখতে পেলেন। সেখানে সবাইকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে মহারাজ খুব অবাক হলেন। আশ্চর্য ব্যাপার, ওদের চোখে এত ঘুম, এত নিশ্চিন্তে এই জঙ্গলে এরা ঘুমাচ্ছে কি করে? এদিকে আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। কি আছে ওদের চোখে যে শুতেই ঘুমিয়ে যায়? মহারাজ তন্ময় হয়ে ঘুমন্ত মানুষগুলোকে দেখতে লাগলেন। এদিকে মনমোহিনী রাজকুমারদের তাড়া খেয়ে এক পুরনো প্রাসাদে আশ্রয় নিল। অনেকদিন সেখানে থাকবার পর তার শয়তানি বুদ্ধি আবার জেগে উঠল। না, এভাবে আর বসে থাকা যায় না। ভেবেছিলাম কোনো রাজ্যের রানী হব, মহারাজের পাশে বসে রাজ্য শাসন করব। আমার সেই আশাই পূরণ হলো না, কিন্তু আমি এত সহজে হাল ছাড়বো না। যে করে হোক রানী হওয়ার স্বাদ আমার মেটাতেই হবে। মনমোহিনী ভাবতে লাগলো কি করে সে তার ইচ্ছে পূরণ করবে। আর তখনই রানী তারার কথা মনে পড়ল। এই মুহূর্তে তারাই একমাত্র আমায় সাহায্য করতে পারবে। ওর কুটবুদ্ধি আর মায়াবিনী শক্তির দ্বারা আমি যে কোনো রাজা মহারাজের মন জয় করে নিতে পারবো।
কিন্তু কোথায় আছে ও? আগে ওকে খুঁজে বের করতে হবে। এই বলে সে তার জাদু শক্তি প্রয়োগ করলো। সাথে সাথে তার সামনে একটা মায়া আয়না দৃশ্যমান হলো। মায়া আয়না, আমার এক্ষুনি রানী তারার খোঁজ দাও। কোথায় আছে ও? আমি জানতে চাই। সাথে সাথে মায়া আয়নায় স্বপ্নরাজ্যের দৃশ্য ভেসে উঠল। সেখানে রানী তারা বন্দী হয়ে দিন কাটাচ্ছিল। হায় বিধাতা, এখান থেকে কি আমার মুক্তি হবে না? কতদিন ধরে এখানে বন্দী হয়ে আছি, আমি কি আর পৃথিবীতে ফিরে যেতে পারবো না? এই বলে তারা কাঁদতে শুরু করলো। আর এমন সময় এক অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পেয়ে সে চমকে উঠল। তারা, তারা, শুনতে পাচ্ছিস আমায়? কে কে ডাকে আমায়? আমি মনমোহিনী, তুই আমায় দেখবি না? আমি তোকে ঠিকই দেখতে পাচ্ছি। ও দিদি, তুমি? আমি যেখানে বন্দী হয়ে গেছি গো, তুমি দয়া করে এখান থেকে আমায় মুক্ত করে নিয়ে যাও। স্বপ্নরাজ্যে গেলে কিভাবে, আর বন্দী বা হলে কিভাবে? কি আর বলবো দুঃখের কথা, অরুণ বরুণকে সাহায্য করতে গিয়ে আমার এই হাল হলো। সেজন্যই বলি, মানুষকে সাহায্য করতে নেই গো। যাক সে কথা, আমি তোকে মুক্ত করব, কিন্তু তার বদলে তুই আমায় কি দিবি বল? কি চাই বলো? তুমি যা চাও আমি তাই করব। আমি চাই বিজয়নগরের রানী হতে, আর সেজন্য আমায় সাহায্য করতে হবে। পারবি তো? বেশ তো, করব তোমায় সাহায্য। এবার আমায় মুক্ত করো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, মনমোহিনী রানী হওয়ার ইচ্ছে কি পূরণ হবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।